প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। যদিও আমাদের অফলাইন ক্লাস অর্থাৎ সরাসরি ক্লাস আমরা শুরু করেছি, তারপরেও ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমাদের সরাসরি ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস কার্যক্রম সেটিও অব্যাহত আছে এবং সেই ধারাবাহিকতায় আজকে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ঢাকা কলেজের ছাত্রবৃন্দ এবং এর বাইরে যারা এই ক্লাসটি দেখছো সকলকেই স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি আমি শুরু করছি। তোমরা জানো যে এর আগে আমরা সমাস অধ্যায়টিকে শুরু করেছিলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বাংলা ব্যাকরণের, এবং সমাসের প্রথম একটি ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকে আমরা সমাসের দ্বিতীয় ক্লাস আমরা করতে যাচ্ছি। সমাসের প্রথম ক্লাসে আমরা সমাসের পরিচয় এবং শ্রেণী বিভাগ আলোচনা করে প্রথম দুইটি যেই সমাস অর্থাৎ দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস এই সম্পর্কে আমি আলোচনা করেছি। আজকে তার পরের অংশ থেকে আলোচনা শুরু করব। আশা করছি তোমরা সবাই প্রস্তুত হয়ে বসেছ। খাতা কলম এটা তোমরা নিয়ে বসবে এবং এই বিষয়গুলো, প্রয়োজনীয় বিষয়গুলো তোমরা খাতায় নোট করে নেবে। তাহলে দেখা যাবে যে তোমাদের বুঝতেও যেমন সুবিধা হবে, পরবর্তী সময়ে হয়তো সেটা যদি মনে রাখার ক্ষেত্রে বা আবার পড়ার ক্ষেত্রে তোমাদের অনেকটাই তোমরা উপকৃত হবে। সেই জন্য এই বিষয়গুলো একটু তুলে রাখলে তোমাদের জন্য ভালো হবে। আজকে যেখান থেকে আমরা শুরু করতে চাই, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে সমাস প্রধানত 6 প্রকার। তার মধ্যে আমরা দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস এই দুটাকে শেষ করেছি। আজকে আমরা শুরু করব দ্বিগু সমাস থেকে। দেখো, দ্বিগু সমাস কিন্তু খুব বড় আলোচনা নয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ সমাস। এর আলোচনাটাও ছোট, আবার বোঝাটাও কিন্তু বেশ সহজ। তারপরেও কেন যেন আমাদের ভুল হয় অনেকের। হতে পারে যে যথেষ্ট মনোযোগের অভাব বা মূল জায়গাটা আমরা মনে রাখতে পারি না, অনেকে এইসব কারণে ভুল হয়। তো আজকের ক্লাসের পরে আশা করি আমরা এই দ্বিগু সমাসকে আর ভুল করব না। প্রথম একটা পয়েন্ট দেখো, দ্বিগু সমাসে পূর্বপদ সংখ্যাবাচক হয়। দ্বিগু সমাসে পূর্বপদ সংখ্যাবাচক হয়। আর দ্বিতীয় একটা পয়েন্ট তুমি মনে রাখো বা লিখে রাখো, পরপদ সাধারণত বিশেষ্য হয়। তাহলে কি হলো? পূর্বপদ সংখ্যাবাচক হয়, পরপদ সাধারণত বিশেষ্য হয়। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। যেমন একটু বোর্ডের কাছে আমরা চলে আসি। একটা উদাহরণ যদি আমি দেই, দেখো, চৌরাস্তা। চৌরাস্তা এর ব্যাস বাক্যটা কি হবে? 4 রাস্তার সমাহার। 4 রাস্তার সমাহার। তাহলে এখানে পূর্বপদ হচ্ছে চৌ আর পরপদ হলো রাস্তা। তো চৌ মানে এখানে 4 অর্থাৎ একটা সংখ্যাকে বোঝাচ্ছে, আর রাস্তা এটা কিন্তু একটা বিশেষ্যকে বোঝাচ্ছে, রাস্তা একটা স্থানকে বোঝাচ্ছে। তো পূর্বপদ যখন তোমার একটি সংখ্যাবাচক হয়, পরপদ যখন বিশেষ্য হয়, তখন দ্বিগু সমাস গঠিত হয়। 3 নম্বর আরেকটা পয়েন্ট তুমি দেখো, পরপদের অর্থ প্রাধান্য পায়। অর্থাৎ চৌরাস্তা বললে কিন্তু রাস্তাটাকে প্রাধান্য দেওয়া হয়, পরপদের অর্থ প্রাধান্য পায়। আর চতুর্থ আরেকটা কথা তুমি মনে রাখবে, ব্যাস বাক্যে সাধারণত সমাহার কথাটি উল্লেখ থাকে। এই যে সমাহার কথাটি, এটি কিন্তু কেবল দ্বিগু সমাসে উল্লেখ থাকে, আর কোনো সমাসে এটা উল্লেখ থাকে না। তাহলে কি কি পয়েন্ট আমরা পেলাম? পূর্বপদ সংখ্যাবাচক হয়, পরপদ বিশেষ্য হয় এবং পরপদের অর্থই প্রাধান্য পায়, কারণ চৌরাস্তা বললে একটা রাস্তাকেই বোঝায়, আর ব্যাস বাক্যে সমাহার কথাটির উল্লেখ থাকে। তুমি আরো একটি উদাহরণ যদি দেখো, যেমন ত্রিফলা। 3 ফলের সমাহার। 3 ফলের সমাহার, ত্রিফলা। তাহলে এখানে দেখো পূর্বপদ কি? ত্রি মানে কি? 3, একটা সংখ্যাবাচক শব্দ। পরপদ হচ্ছে ফল থেকে ফলা, তার মানে একটা নাউন, এবং এখানে কিন্তু ফলটাকে প্রাধান্য দিয়েছে, যে 3টা ফলের মিশ্রণে এই বিষয়টি তৈরি হয় ত্রিফলা। হতে পারে ত্রিফলার একটা তেল। একটা সময় কিন্তু ত্রিফলার একটা তেল খুব বিখ্যাত ছিল বাংলাদেশে, আমলকি, হরিতকি, বহেরা। এই 3টি ভেষজ ঔষধ দিয়ে ত্রিফলার তেল এটা খুব বিক্রি হতো। যাই হোক, তাহলে এখানে 3টি ফল আছে, এই ফলটাই কিন্তু এখানে প্রাধান্য পায়, আর ব্যাস বাক্যে সমাহার কথাটি উল্লেখ থাকে। এই বৈশিষ্ট্যগুলো যখন আমরা একটা সমাসের মধ্যে পেয়ে যাই,
তখন কিন্তু আমরা বুঝি যে এটি একটি দ্বিগু সমাস আমাদের হলো। দ্বিগু সমাসে কিন্তু এই কিন্তু মূল পয়েন্ট। তুমি যদি অন্য আরেকটা উদাহরণের কথাও চিন্তা করো, যেমন ধরো শতাব্দী, শত অব্দের সমাহার শতাব্দী, তাহলে দেখো পূর্বপদ শত একটা সংখ্যাকে বোঝাচ্ছে, পরপদ অব্দ একটা বছরকে বোঝাচ্ছে, নাউন, এবং সমাহার কথাটি আছে। তাহলে এইভাবে আমরা দ্বিগু সমাসকে নির্ণয় করতে পারবো, সমাহার কথাটি থাকবে ব্যাস বাক্যের ভিতরে। তো আশা করি এটা আমরা বুঝতে পেরেছি, খুব সহজ একটি সমাস ছিল। তারপরে আমরা যে সমাসটিকে আলোচনা করা শুরু করব সেটি হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের কথা বলছিলাম। তো তৎপুরুষ সমাস এটা কিন্তু বেশ একটি বড় একটি সমাস, মানে অনেকগুলো শ্রেণী এর আছে, কিন্তু খুব সহজ, কঠিন কিছু নয়। একটু আমরা বোঝার চেষ্টা করি। পূর্বপদে দ্বিতীয়াদি বিভক্তি লুপ্ত হয়ে তৎপুরুষ সমাস গঠিত হয়। পূর্বপদে দ্বিতীয়াদি, দেখো দ্বিতীয়াদি, এই দ্বিতীয়াদি শব্দটার অর্থ কি? দ্বিতীয়াদি শব্দটার অর্থ হচ্ছে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত। আমরা জানি যে শব্দ বিভক্তি যে 7 প্রকার, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থ বিভক্তি, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এই যে তোমার শব্দ বিভক্তিগুলো আছে, এই দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি লুপ্ত হয়ে তৎপুরুষ সমাস গঠিত হতে পারে। তাহলে যেটা বলছে যে পূর্বপদ থেকে বিভক্তি লুপ্ত হয়ে তৎপুরুষ সমাস গঠিত হয় এবং পরপদের অর্থ এখানে প্রাধান্য পায়। এই সমাসেও তৎপুরুষ সমাসে কি হবে? পরপদের অর্থটা প্রাধান্য পাবে। আর লুপ্ত, 3 নম্বর আরেকটা পয়েন্ট দেখো, লুপ্ত বিভক্তির নাম অনুসারে সমাসের নামকরণ করা হয়। তাহলে ওই যে পূর্বপদ থেকে যে বিভক্তি লুপ্ত হলো সেই অনুযায়ী সমাসের নামকরণটা করা হবে। যদি দ্বিতীয় বিভক্তি লুপ্ত হয় তাহলে দ্বিতীয় তৎপুরুষ হবে, যদি তৃতীয় বিভক্তি লুপ্ত হয় তাহলে তৃতীয় তৎপুরুষ হবে, যদি তোমার ষষ্ঠী বিভক্তি লুপ্ত হয় ষষ্ঠী তৎপুরুষ হবে। তাহলে এই বিভক্তি চিহ্নগুলা মনে রাখা কিন্তু আমাদের জরুরি। তো আমরা একটু উদাহরণ দেখে বোঝার চেষ্টা করি। আমরা শুরুতেই এটা দেখলাম যে পূর্বপদ থেকে বিভক্তি লুপ্ত হয়ে সমাস গঠিত হবে, আর লুপ্ত বিভক্তির নাম অনুসারে সমাস এটা তৈরি হবে। তো আমরা একটা উদাহরণ দেখি, যেমন ধরো বিপদাপন্ন, বিপদাপন্ন, এই যে একটি সমস্ত পদ। এখানে আমরা গত ক্লাসে পড়েছি যে সমস্ত পদ কাকে বলে, কিভাবে হয়। সমস্ত পদের 2টি অংশ তোমরা জানো, পূর্বপদ এটা বিপদ, পরপদ আপন্ন। এই 2টা পদ মিলে তৈরি হয়েছে, যেটার ব্যাস বাক্য হচ্ছে বিপদকে আপন্ন, বিপদকে আপন্ন। তো বিপদকে আপন্ন মানে হলো যে বিপদকে সে আপন করে পেয়েছে, অর্থাৎ বিপদে পড়েছে, এই অর্থে। তাহলে আমরা যদি লক্ষ্য করি যে পূর্বপদ থেকে কোন বিভক্তিটি লুপ্ত হলো, এই কে বিভক্তিটি লুপ্ত হলো, বাকি অংশটুকু নিয়ে কিন্তু সমাসটি গঠিত হয়েছে। এখন এই যে বিভক্তিটি লুপ্ত হলো, এই বিভক্তিটির নাম অনুসারে এই তৎপুরুষটি হবে, কারণ যখন পূর্বপদ থেকে একটা বিভক্তি লুপ্ত হয় তখনই আমরা তাকে তৎপুরুষ সমাস বলি। এবং বলা হয়েছে যে লুপ্ত বিভক্তির নাম অনুসারে কোন তৎপুরুষ সেটা নির্ণয় হবে। তাহলে কে বিভক্তিটা কোন বিভক্তি? এটা দ্বিতীয় বিভক্তি বা চতুর্থী বিভক্তি, তো সেই অনুযায়ী এটাকে তুমি দ্বিতীয় তৎপুরুষ বা চতুর্থী তৎপুরুষ এই দুটার যে কোনো একটা নামে নামকরণ করতে পারো। যেমন আমরা আরেকটা উদাহরণে আসি। হয়তো আরেকটা বিষয় কিন্তু এখানে মনে রাখতে হবে, পরপদের অর্থ প্রাধান্য পায়। এখানে বিপদাপন্ন সমাসটার মধ্যে মানে ব্যক্তিটা যে বিপদে পড়েছে, আপন্ন হয়েছে, সেই বিষয়টাকে, বিপদকে যে সেই ঘনিষ্ঠভাবে পেয়েছে বা আপন করে পেয়েছে, ওই বিষয়টাকে এখানে কিন্তু প্রাধান্য দেয়। আমরা সহজ আরেকটা উদাহরণ করি, যেমন ধরো রাজপুত্র, এটা আরো সহজভাবে বোঝা যাবে। এটার ব্যাস বাক্য কি? রাজার পুত্র। তাহলে এইখানে এই সমস্ত পদে আমরা দেখছি পূর্বপদ হচ্ছে রাজ, পরপদ হলো পুত্র। তো ব্যাস বাক্যের মধ্যে আমাদের পূর্বপদ থেকে র বিভক্তিটি লুপ্ত হয়েছে। তো আমরা জানি যে পূর্বপদের একটি বিভক্তি লুপ্ত হয়ে তৎপুরুষ সমাস হয়, এখানে তাই হলো, ফলে আমরা বুঝলাম এটা তৎপুরুষ। আর যে বিভক্তি লুপ্ত হয়েছে সেই অনুযায়ী সমাসের নামকরণ হবে। তাহলে এখানে র বিভক্তি এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী, ফলে ষষ্ঠী তৎপুরুষ সমাস এখানে গঠিত হবে। এবং এই তৎপুরুষ সমাসের আরেকটা মূল বৈশিষ্ট্য হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পায়। দেখো রাজপুত্র বললে রাজাকে বুঝায় না, রাজপুত্র বললে রাজার পুত্রকে বোঝায়। রাজপুত্র মানে রাজার ছেলে,
সুতরাং এখানে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। ফলে আমাদের তৎপুরুষ সমাসের যে তিনটি বৈশিষ্ট্য, সেটা হলো বিভক্তি লুপ্ত হয়ে সমাসটি গঠিত, সেটা হয়েছে, পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, ফলে আমরা বুঝলাম এটা তৎপুরুষ সমাস। এবং কোন তৎপুরুষ সেটা আমরা বিভক্তি দেখে বুঝতে পারলাম যে ষষ্ঠী বিভক্তি লুপ্ত হয়েছে, অতএব এটা হবে ষষ্ঠী তৎপুরুষ। এইভাবে আমরা কিন্তু তৎপুরুষ সমাসকে নির্ণয় করতে পারবো। এখন তৎপুরুষ সমাস, তাহলে আমরা দেখলাম কি যে পূর্বপদ থেকে বিভক্তি লুপ্ত হয়ে এই সমাসটি নির্ণয় হচ্ছে। তো তৎপুরুষ সমাস আমরা এখন শ্রেণী বিভাগটা একটু দেখি। তৎপুরুষ সমাস 9 প্রকার। 9 প্রকার দিয়ে তুমি একটু যদি যারা লিখছো একটু লিখে ফেলো। দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। এই কিন্তু 6টা তোমার অনেকটা একই রকম। আর এর বাইরের যে 3টা, সেই 3টা একটু ভিন্ন রকম। 9 তৎপুরুষ, অলুপ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ। এই 6টা আর 3টা মিলে হচ্ছে 9টা। এই প্রথম যে 6টা, এটা কিন্তু পুরোপুরি বিভক্তির উপর নির্ভর করবে। যে বিভক্তিটি লুপ্ত হবে সেই তৎপুরুষ সমাস হবে। যদি তোমার দ্বিতীয় বিভক্তি লুপ্ত হয় তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। পূর্বপদ থেকে যদি তৃতীয় বিভক্তি লুপ্ত হয়, তৃতীয় তৎপুরুষ সমাস হবে। পূর্বপদ থেকে যদি চতুর্থী বিভক্তি লুপ্ত হয়, চতুর্থী তৎপুরুষ সমাস হবে। পূর্বপদ থেকে যদি তোমার পঞ্চমী, ষষ্ঠী বা সপ্তমী যে বিভক্তি লুপ্ত হয় সেই তৎপুরুষ হবে। ফলে এই প্রথম 6টা কিন্তু একই রকম। ফলে এই 6টার জন্য আমাদের কি করতে হবে? এই বিভক্তিগুলোর চিহ্ন আমাদেরকে মনে রাখতে হবে, নাহলে তো আমরা বুঝতে পারবো না যে কোন তৎপুরুষ হয়েছে। যেমন এই যে র বিভক্তি, এটা হচ্ছে তোমার ষষ্ঠী বিভক্তি। ফলে এই র বিভক্তি যেখানে লুপ্ত হয়ে যায় সেটা ষষ্ঠী তৎপুরুষ হবে। তো এইভাবে আমরা একটু বিভক্তির চিহ্নগুলো মনে রাখি। আর 2-1টা ব্যতিক্রম যেটা আছে সেটা আবার আমরা আলাদা লিখব। তো আমরা তাহলে এবার বিভক্তির চিহ্নগুলো মনে রাখি। তুমি একটা ছকে একটু তৈরি করে নিতে পারো। সবগুলো বিভক্তি আমরা এখানে দেখব। এখানে তুমি দাও বিভক্তির নাম, বিভক্তির নাম, আর এখানে দাও বিভক্তির রূপ, বিভক্তির রূপ, অর্থাৎ কোন বিভক্তির কি কি রূপ আছে। তাহলে আমরা প্রথমেই দেখলাম বিভক্তির নামে আমরা দেখি দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তির ভিতরে আমাদের কোন কোন রূপগুলো রয়েছে আমরা যদি একটু দেখি, তাহলে দ্বিতীয়তে আছে আমাদের কে আর আছে আমার রে, এই দুইটা আছে। এবার দেখো তৃতীয় বিভক্তি, বিভক্তির নাম তৃতীয়া। এর রূপে কি কি আছে? দ্বারা, দিয়া, কর্তৃক। এই 3টা হচ্ছে তৃতীয় বিভক্তির মূল 3টা রূপ। এবার আসো চতুর্থী। এর মধ্যে কি আছে? কে, রে, এই দুইটি আছে। পঞ্চমী, পঞ্চমীর মধ্যে রয়েছে হতে, থেকে, চে, এই 3টি রয়েছে। ষষ্ঠী, ষষ্ঠীতে 2টি আছে মূলত, র, এর। আর সবশেষে যেটা সপ্তমী, সপ্তমীতে আছে এ, অ, তে। তাহলে এইগুলো কিন্তু তোমার বিভক্তির রূপ। যখন, যেমন আমরা যদি একটা উদাহরণ এখানে বলি যে বিলাত ফেরত, বিলাত থেকে ফেরত, তাহলে আমাদের থেকে এটা লুপ্ত হলো, যার জন্য আমাদের হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। আমরা যদি বলি মধু মাখা, হ্যাঁ একটু চিন্তা করে তো কোনটা হবে? মধু দ্বারা মাখা, তাহলে কোন তৎপুরুষ? দ্বারা, এটা হলো তৃতীয় তৎপুরুষের মধ্যে পড়েছে। আমরা যদি বলি চা বাগান, চায়ের বাগান, চায়ের বাগান, এর বিভক্তি কোন তৎপুরুষ হবে? ষষ্ঠী তৎপুরুষ। তুমি যদি বলো গাছ পাকা, গাছে পাকা, গাছে পাকা, এই বিভক্তি লুপ্ত হয়েছে, কোন তৎপুরুষে পড়েছে? সপ্তমী তৎপুরুষ। এইভাবে যে বিভক্তিটি লুপ্ত হয়ে তোমার সমস্ত পদটি গঠিত হবে, পূর্বপদ থেকে যে বিভক্তিটি লুপ্ত হবে সেই বিভক্তির নাম অনুযায়ী তৎপুরুষ সমাসটি গঠিত হবে দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত। এখানে তোমাদের একটি প্রশ্ন নিশ্চয়ই জেগে আছে, সেটি হলো এই যে দ্বিতীয়ার মধ্যে যে 2টি আছে কে এবং রে, চতুর্থীর মধ্যেও তো এই 2টি আছে। এইখানে একটু অনেকের প্রশ্ন জাগে যে 2টা তো একই হলো, তাহলে যখন কে বিভক্তি লুপ্ত হবে, যেমন ওই যে বিপদাপন্ন,
বিপদকে আপন্ন উদাহরণটা আমরা করলাম, সেটা কি আমরা দ্বিতীয় লিখবো না চতুর্থী লিখবো? সেখানে তো কে এবং রে, কে তো দুই জায়গাতেই আছে আমার, তো অ্যাকচুয়ালি এটা তুমি দ্বিতীয় লিখতে পারো, চতুর্থীও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। এই দ্বিতীয় আর চতুর্থীর এই একটা বিষয় ছাড়া আর সবগুলোতে একই রকম। যেমন তুমি যদি একটা উদাহরণ দাও, যেমন ধরো যে আমরা একটা উদাহরণ যদি দেই এরকম, দুঃখপ্রাপ্ত, এটা তো আমরা দিলামই না, দুঃখপ্রাপ্ত আমরা দেই নাই, আমরা দিয়েছি বিপদাপন্ন। তাহলে আমরা যদি আরেকটা উদাহরণ নিই, দুঃখপ্রাপ্ত, তাহলে এটার ব্যাস বাক্য হবে কি, দুঃখকে প্রাপ্ত, অর্থাৎ উনি কিন্তু দুঃখকে পেয়েছেন, তাই দুঃখপ্রাপ্ত। পূর্বপদ থেকে কে বিভক্তি লুপ্ত হয়েছে। এখন তোমার প্রশ্ন হবে, তাহলে এটা কি আমরা দ্বিতীয় বলবো না চতুর্থী বলবো? কারণ কে বিভক্তি তো দ্বিতীয়তেও আছে, চতুর্থীতেও আছে, তখন কি বলবো? এটা দ্বিতীয় বলতে পারি আমরা, চতুর্থীও বলতে পারি, কোনো সমস্যা কিন্তু নেই। কে বিভক্তি দুই জায়গায় আছে, সুতরাং তুমি যে কোনোটাই এখানে লিখলে সেটাই কারেক্ট, সুতরাং এটা নিয়ে বিভ্রান্ত হবে না। তবে দ্বিতীয় আর চতুর্থীর মধ্যে কিন্তু একটা জায়গায় একটু পার্থক্য আছে। সেটা কি? সেটা হলো অন্য আরেকটা পয়েন্ট। একটু তোমরা বিষয়টা আমি বোর্ডে দেখাই, একটু কাছে খুব মনোযোগ দিয়ে দেখো। এই কে অথবা রে বিভক্তির ভিতরে কোনো সমস্যা নেই, এটা তুমি দ্বিতীয় বা চতুর্থী যে কোনোটাই লিখতে পারো। তবে বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা পয়েন্ট লিখে নাও, সেটা হলো ব্যক্তি অর্থে, ব্যক্তি, এই ব্যক্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস, ব্যক্তি অর্থে দ্বিতীয়, ব্যাপ্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাসে যখন আমরা কোনো কিছুর ব্যাপ্তি বুঝাবো, এই ব্যাপ্তি বুঝালে কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস। তো ব্যাপ্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাসে কিরকম, এখানে কোনো বিভক্তির ব্যাপার নাই, এখানে একটা ব্যাপকতাকে বোঝাচ্ছে। যেমন ধরো চির সুখী, চির সুখী, এখানে দেখো কোনো বিভক্তি নাই, চিরকাল ব্যাপিয়া সুখী, চিরকাল ব্যাপিয়া সুখী, এখানে কোনো পূর্বপদের বিভক্তির চিহ্নের কোনো বিষয় নাই। এখানে একটা ব্যক্তি অর্থ বোঝানো, যে দীর্ঘ সময় ধরে যিনি সুখে আছেন তাকেই কিন্তু চিরসুখী বলা হচ্ছে, চিরকাল ধরে যিনি সুখী। ঠিক তেমনি চতুর্থীর একটা বিষয় আছে, সেটা হলো নিমিত্ত অর্থে, নিমিত্ত অর্থে চতুর্থী তৎপুরুষ সমাস হয়। তাহলে এখানেও কোনো বিভক্তির বিষয় নেই। যদি নিমিত্ত, নিমিত্ত শব্দটির অর্থ হলো জন্য, কোনো কিছুর জন্য বোঝায়, তখন কিন্তু চতুর্থী তৎপুরুষ সমাস হবে জন্য বোঝাতে। কিরকম? যেমন ধরো রান্নাঘর, রান্না ঘর, এটার ব্যাস বাক্য কি, রান্নার নিমিত্তে ঘর, রান্নার নিমিত্তে ঘর, রান্নাঘর। তাহলে এখানে আমরা কিন্তু দেখছি নিমিত্ত অর্থে বোঝাচ্ছে, নিমিত্ত মানে জন্য, কি নিমিত্তে তুমি এসেছো, কহ বিস্তারিয়া, মানে কি জন্য এসেছো। এই নিমিত্ত শব্দটার একটা প্রতিশব্দ জন্য, যেমন মা শব্দটির একটি প্রতিশব্দ জননী বা জন্মদাত্রী, তেমনি নিমিত্ত শব্দটির একটি প্রতিশব্দ হলো জন্য। জন্য শব্দটা আমরা বুঝি রান্নার জন্য ঘর, অর্থাৎ এই ঘরটা তৈরি করা হয়েছে রান্নার জন্য। এইভাবে যেখানে নিমিত্ত শব্দটি চলে আসবে ব্যাস বাক্যে, কোনো কিছুর নিমিত্তে কিছু করা বোঝায়, তখন কিন্তু কোনো বিভক্তির চিহ্নের ব্যাপার নাই, এই নিমিত্ত বুঝালেই চতুর্থী, আর এটা হলো ব্যাপ্তি বুঝালেই দ্বিতীয়া। তাহলে এই দুইটা একটু কিন্তু ভিন্ন রকম আমাদের আছে, যে যখন আমরা কোনো কিছুর নিমিত্তকে বুঝাবো তখন আমাদের হবে চতুর্থী তৎপুরুষ সমাস, যখন আমরা কোনো কিছুর জন্য বুঝাবো তখন হবে, যখন আমরা কোনো কিছুর জন্য মানেই তো নিমিত্ত, তখন হবে চতুর্থী তৎপুরুষ সমাস। আর যখন ব্যাপ্তি মানে ব্যাপকতা, অনেক সময় ধরে কিছু একটা চলছে, অনেক স্থান জুড়ে কিছু একটা চলছে, এই ধরনের যখন ব্যাপকতা বুঝাবে তখন কিন্তু সেটা হবে দ্বিতীয়া। তাহলে এই দুইটা একটু ব্যতিক্রম ধর্মী পয়েন্ট। আর বাকি যেই তোমার পয়েন্টগুলো আছে, অর্থাৎ যে বিভক্তি লুপ্ত হবে সেই তৎপুরুষ সমাস হবে, সেটা কিন্তু একই রকম। এখন তৎপুরুষের প্রথম ছয়টা একদম এক, খুব সহজ, যে বিভক্তি লুপ্ত হচ্ছে ওই তৎপুরুষ সমাস, তাই না? যেমন বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, এটা কি পঞ্চমী তৎপুরুষ সমাস। তারপরে তোমার তোমার মন গড়া, একটা উদাহরণ খেয়াল করো, মন গড়া, এটা হচ্ছে মন দিয়ে গড়া, মানে বলে না মন গড়া গল্প, মন গড়া কাহিনী, মন দিয়ে গড়া, মন থেকে সে গড়েছে, কোনো ভিত্তি নাই, তো মন দিয়ে গড়া, তো দিয়েটা আছে কোথায়?
তৃতীয়াতে আছে ওই যে দ্বারা দিয়ে কর্তৃক, দিয়া আর দিয়ে কিন্তু একই জিনিস, তাহলে এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ। সুতরাং এইভাবে আমরা দেখবো যে যেই তৎপুরুষ মানে যে বিভক্তিটি লুপ্ত হয়েছে সেই তৎপুরুষ সমাস আমাদের গঠিত হবে। ভেরি ইজি, খুবই সিম্পল। কিন্তু এর পরের তিনটা একটু ভিন্ন রকম, যেটা হচ্ছে নয় তৎপুরুষ, অলুক তৎপুরুষ আর উপপদ তৎপুরুষ। সেই তিনটা আমরা এবার একটু দেখি যে এই তিনটা আবার কিভাবে গঠিত হয়। আশা করি আমরা সপ্তমী পর্যন্ত বুঝতে আমাদের কোনো অসুবিধা হয়নি। তারপরে তুমি এবার চলে আসো নয় তৎপুরুষ। নয় তৎপুরুষে তুমি একটা পয়েন্ট লিখে নাও, সেটা হচ্ছে পূর্বপদে নাবাচক অব্যয়। আচ্ছা দেখো, এই পয়েন্ট একটু যারা লিখছো, নাবাচক অব্যয় পূর্বে বসে এই সমাস গঠিত হয়। নাবাচক অব্যয় পূর্বে বসে এই সমাসটি গঠিত হয়। তাহলে এটা এমন একটা তৎপুরুষ যে তৎপুরুষের শুরুতে একটি নাবাচক অব্যয় বসবে। যেমন দেখো, অবিশ্বাস, এটার ব্যাসবাক্য কি? নেই বিশ্বাস। তাই যে জিনিসটাই তোমার বিশ্বাস নাই সেটাই তো অবিশ্বাস, নেই বিশ্বাস। সুতরাং এই যে এই অটি কিন্তু এখানে নেই অর্থে বসলো, নাবাচক একটি অব্যয় পূর্ব পদে বসেছে। এইভাবে নাবাচক অব্যয় যখন পূর্ব পদে বসবে তখন যে সমাসটা হবে সেটাই হচ্ছে তোমার নয় তৎপুরুষ সমাস। তুমি যদি আরেকটা উদাহরণ দাও, অলৌকিক। অলৌকিক এটা কি? নয় লৌকিক, যে জিনিসটা লৌকিক না সেটাই তো অলৌকিক। তো সুতরাং এখানে কিন্তু পূর্ব পদে বসেছে, যেটার অর্থ নয়। এভাবে নাবাচক অব্যয় পূর্বে বসে যে সমাসটি গঠিত হবে সেটি হবে তোমার নয় তৎপুরুষ সমাস। আশা করি এটা তুমি বুঝতে পেরেছো। সবসময় একটা নাবাচক অব্যয় শুরুতে বসবে। তারপরে রয়েছে অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ, তো অলুক তৎপুরুষটা কিরকম একটু আমরা খুব সহজে আমরা বোঝার চেষ্টা করব। আমাদের সহজে বুঝে নেওয়াটা মানে আমাদের স্টাইলটাই হবে খুব সহজে বুঝে নেওয়া, জটিল ভাবে আমরা যাব না। তাহলে অলুক তৎপুরুষে কি? এই সমাসের সমস্ত পদে কোনো বিভক্তি লুপ্ত হয় না। এটা কি হবে? এই সমাসের সমস্ত পদে কোনো বিভক্তি লুপ্ত হয় না। তৎপুরুষ সমাসের সংজ্ঞার ঠিক যেন ব্যতিক্রম। তৎপুরুষ সমাসে বলেছিল যে বিভক্তি লুপ্ত হয়ে সমাস গঠিত হলে তাকে আমরা তৎপুরুষ সমাস বলি। কিন্তু অলুক তৎপুরুষ হলো যে এই সমাসে সমস্ত পদে কোনো বিভক্তি লুপ্ত হয় না, তাহলে সেটা হবে অলুক তৎপুরুষ। যেমন তুমি একটা উদাহরণ যদি বলো, ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম, এটা ব্যাসবাক্য কি? ওই একই, ঘোড়ার ডিম। তাহলে আমাদের পূর্ব পদে একটা বিভক্তি ছিল যেটা রয়ে গেছে। যদি বিভক্তিটা লুপ্ত হতো তাহলে ষষ্ঠী তৎপুরুষ আমরা বলতে পারতাম, কিন্তু বিভক্তিটি রয়ে গেছে, ফলে এটাকে আমরা বলবো অলুক তৎপুরুষ। কারণ এখানে কি হবে? পূর্ব পদের বিভক্তি লুপ্ত না হয়ে রয়ে যাবে। আর আছে আমাদের উপপদ তৎপুরুষ, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের। উপপদ তৎপুরুষ তোমাদের কিন্তু কোশ্চেন বেশি থাকে তৎপুরুষের মধ্যে অন্তত। এই উপপদ তৎপুরুষ, যার জন্য আমরা এটাকে একটা স্টার মার্ক করে রাখবো। আর হলো নয় তৎপুরুষ। এই দুইটা থেকে তোমার প্রশ্ন সাধারণত বেশি দেয়া হয় এক্সামিনেশনে। তো উপপদ তৎপুরুষটা কিরকম? একটু ভিন্ন রকম। এটা একটা পয়েন্ট দেখো, উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। কার কার সাথে? উপপদের সাথে কৃদন্ত পদের, এই উপপদ প্লাস কৃদন্ত পদ। তো সংজ্ঞাটায় তোমার আছে, বইতে বলা আছে যে উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় এরকম যদি একটা গঠন হয় সেটাই উপপদ তৎপুরুষ সমাস হবে। এখন একটা প্রশ্ন হচ্ছে যে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হবে, তো উপপদটা কি আর কৃদন্ত পদই বা কি? এগুলো কিন্তু তোমরা নবম দশম শ্রেণীতেও পড়েছো, তারপরে হয়তো অনেকে ভুলে গেছে, এই জন্য আমি আবার বলছি। কৃদন্ত পদ হলো কৃত প্রত্যয় সাধিত পদ। কৃত প্রত্যয় সাধিত পদই হলো কৃদন্ত পদ। আর উপপদ কি? কৃদন্ত পদের পূর্বে যে পদ থাকে সেটি উপপদ। হ্যাঁ, উপসর্গ ছাড়া। উপসর্গ হলে আবার সেটা কৃদন্ত পদ হবে না। কৃদন্ত পদের পূর্বে উপসর্গ ছাড়া অন্য যে পদই থাকুক সেটি উপপদ। তো সাধারণত সমাসের মধ্যে উপসর্গ তো সেভাবে থাকে না সমাসের ভিতরে, ফলে কৃদন্ত পদের আগের যে পদটা সেটাই তোমার উপপদ। এখন তুমি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, কারণ মুখে বললে যতটা হয়
উদাহরণে তার চেয়ে অনেক সহজে বোঝা যায়। যেমন ধরো যে জলচর, এটার ব্যাস বাক্যটা কি? জলে চরে যে, যে অথবা যা বলতে পারো, হ্যাঁ, জলে চরে যে, সেটাই তো জলচর প্রাণীর ক্ষেত্রে। তাহলে জলে চরে যে, জলচর। তো এখানে কিন্তু আমরা দেখব যে উপপদের সাথে কৃদন্ত পদের সমাস হয়েছে। তো প্রথমে আমরা কৃদন্ত পদ খুঁজে নিই। এটা হলো কৃদন্ত পদ, দেখো চর যোগ এ। তোমরা জানো যে এটা কিন্তু ধাতু, আর ধাতুর সাথে যে প্রত্যয় বসে তাকে আমরা বলি কৃৎ প্রত্যয়। ফলে ধাতু গঠিত পদই কিন্তু কৃৎ প্রত্যয় সাধিত পদ হয়ে কৃদন্ত পদ হয়। আর এটা যেহেতু কৃদন্ত পদ, কারণ ধাতুর সাথে বসেছে, আর তার আগে যে পদটি আছে এটি কিন্তু উপপদ সবসময়। আর ধাতুগুলো দিয়ে কিন্তু কি হবে? ক্রিয়াপদ তৈরি করা যাবে। তোমরা জানো যে ক্রিয়াপদের মূল অংশই হলো ধাতু, ফলে ধাতু দিয়ে ক্রিয়াপদ তৈরি করা যায়। তাহলে ধাতুর সাথে অর্থাৎ কৃদন্ত পদের সাথে উপপদ যুক্ত হয়ে, এই যে প্রথমে থাকবে উপপদ, এটা উপপদ, তারপরে থাকবে কৃদন্ত পদ, তাহলেই কিন্তু তোমার এই গঠনটাকে আমরা বলি উপপদ তৎপুরুষ সমাস। এখানে একটা মূল বিষয়, আরেকটা পয়েন্ট তুমি একটু লিখে রাখতে পারো, সেটা হলো যে ব্যাস বাক্যে সাধারণত যে, যা ইত্যাদি সংযোজক অব্যয় ব্যবহৃত হয়। ব্যাস বাক্যে যে, যা ইত্যাদি অব্যয় ব্যবহৃত হয়। এখানে যেমন যে বসেছে, কোথাও হয়তো যা তুমি বসাতে পারো। এখন এটার গঠনটা একটু খেয়াল করো, উপপদ তৎপুরুষের গঠনটা কিন্তু একটু ভিন্ন রকম, যেটা অন্য কোনো সমাসের মধ্যে নাই। সেটা কি? এটার গঠনটা তুমি যদি গঠনটা একটু দেখো, তাহলে এটার গঠন ইকুয়াল টু কি? প্রথমে উপপদ, তারপরে কৃদন্ত পদ, আর শেষে হলো অব্যয়। এই যে অব্যয়টা কিন্তু শেষে বসেছে। এই দেখো, তোমার কৃদন্ত পদটা আগে বসেছে, তারপরে তোমার উপপদটা আগে বসেছে এই যে জলে, তারপরে কৃদন্ত পদ বসেছে চরে, আর এই শেষে অব্যয় বসেছে। আমরা অন্য আরেকটা উদাহরণ দিয়ে আরো সহজে আমরা দেখতে পারি। যেমন ছেলে ধরা, ছেলে ধরা, এটাও কিন্তু উপপদ তৎপুরুষ সমাস। ছেলে ধরে যে, তাহলে এখানে দেখো প্রথমে থাকবে উপপদ, তারপরে থাকবে কৃদন্ত পদ, তারপরে থাকবে অব্যয়। তাহলে আমরা শুরুতে কৃদন্ত পদ চিনে নিব। এটা কিন্তু কৃদন্ত পদ, ধর ব্যাস বাক্য ধাতু, তার সাথে এ, অর্থাৎ ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটাই তো কৃৎ প্রত্যয়। ফলে এখানে কৃৎ প্রত্যয় যুক্ত এই কৃদন্ত পদ, তার সাথে শুরুতে যে পদটি থাকবে সেটি উপপদ। ফলে আমাদের গঠনটা কেমন? উপপদ প্লাস কৃদন্ত পদ প্লাস হচ্ছে তোমার এই যে অব্যয়ের শেষে বসবে। আর অব্যয় হিসেবে সাধারণত যে অথবা যা বলবে। সবচেয়ে মজার ব্যাপার হলো যে শেষে অব্যয় বসে, সাধারণত কোনো সমাসেই তোমার শেষে অব্যয় বসে না। যত সমাস আমরা করছি সবগুলোতেই দেখবো অব্যয়গুলো মাঝখানে বসে, কিন্তু শেষে অব্যয় বসে কেবল আমাদের উপপদ তৎপুরুষ সমাসে, যে অথবা যা। আর আরেকটা সমাসেও শেষে অব্যয় বসে, সেটা হলো বহুব্রী সমাস, তবে সেখানে যার অব্যয় বসে শেষে, ওটা শেষে বসে এবং যার অব্যয়টি বসে। তাছাড়া বহুব্রীর সাথে আরো অনেক পার্থক্য আছে তৎপুরুষের। আর এই শেষে অব্যয় বসলেও সেটা যার অব্যয়টি বসে, কিন্তু এখানে বসবে যে অথবা যা। যখন তুমি শেষে যে অথবা যা অব্যয়টি পাবে ব্যাস বাক্যে, তার আগেই তুমি তখন দেখবে যে আগে তোমার কৃদন্ত পদ আছে কিনা, তার আগে উপপদ আছে কিনা। এইভাবে কিন্তু তুমি উপপদ তৎপুরুষকে নির্ণয় করে ফেলতে পারবে। উপপদ তৎপুরুষটা অনেকে ভুল করে ফেলে, সেই জন্য গঠনটা মনে রাখলে তোমার জন্য অনেকটা সহজ হবে, কারণ এটার গঠনটা একটু ভিন্ন রকম, কারোর সাথেই মেলে না। আমরা আরেকটি সমাস আজকে পড়ব, সেটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। খুব ছোট্ট একটি সমাস, এই সমাসটি করে আমরা আজকে ক্লাসটি শেষ করব। তাহলে আজকে আমাদের 3টি সমাস হয়ে গেল, তাই না? আগামী দিন আমরা তখন বহুব্রী সমাস এবং অপ্রধান সমাসগুলো করলে সমাসের ক্লাসটি শেষ হবে। অব্যয়ীভাব সমাসটা দেখো। অব্যয়ীভাব একটা ছোট্ট সমাস, যে সাধারণত কি হয়, পূর্বপদে একটা অব্যয় বসে এবং এই অব্যয়ের অর্থটাই প্রাধান্য পায়। আবার অব্যয়ের অর্থ যোগেই সমাসের ব্যাস বাক্যটি রচিত হয়। খেয়াল করো বিষয়টা, একটা অব্যয় বসবে, অব্যয়টাকেই তুমি ব্যাস বাক্যে অর্থটাকে বিশ্লেষণ করবে এবং অব্যয়ের অর্থটাই প্রাধান্য পাবে। খুব কঠিন কিছু না, একটু দেখলেই হবে। আমরা উদাহরণের সাহায্যে দেখব। যত বেশি উদাহরণ দেখব তত আমাদের সহজ হয়ে আসবে। তাহলে প্রথম পয়েন্ট আমি কি বলেছি? সমস্ত পদে পূর্বপদ হিসেবে অব্যয় পদ বসে। পূর্বপদ হিসেবে কি বসে? পূর্বপদ হিসেবে
অব্যয় পদ ব্যবহৃত হয়, হ্যাঁ, অব্যয় পদ বসে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পূর্ব পদ হিসেবে অব্যয় পদ বসে। আর দ্বিতীয় একটি পয়েন্ট হচ্ছে পূর্ব পদের অর্থই প্রাধান্য পায়। এই যে পূর্ব পদ, এই পূর্ব পদের অর্থই প্রাধান্য পায়। তার মানে এটা একটা পূর্ব পদ প্রধান সমাস, এবং এটাকে আমরা একটা স্টার মার্ক দিয়ে রাখতে পারি এই জন্য যে কেবল অব্যয়ভাব সমাসই হচ্ছে পূর্বপদ প্রধান সমাস, আর কোন সমাস কিন্তু পূর্বপদ প্রধান নয়। যেমন তুমি একটা উদাহরণ দাও, উপকূল, এটা একটা অব্যয়ভাব সমাস। দেখো পূর্বপদ একটা অব্যয় বসেছে উপ, আর ব্যাস বাক্যটা কি? কুলের সমীপে। সমীপে মানে হলো নিকটে, তাহলে উপকূল মানে হচ্ছে কুলের নিকটে যে জায়গাটা। তাহলে সুতরাং তুমি বুঝতে পারছো উপকূল বললে কুলকে বুঝায় না, কুলের সমীপে অর্থাৎ নিকটের জায়গাটাকে বুঝায়। তাহলে এই কুলকে বুঝাচ্ছে না, বুঝাচ্ছে সমীপে। সমীপেকে বুঝাচ্ছে, সমীপে মানে নিকটে। ফলে এই উপর অর্থই হচ্ছে এখানে সমীপে বা নিকটে। তাহলে আমরা দেখছি অব্যয়ের অর্থটা মানে পূর্ব পদকে প্রাধান্য পাচ্ছে, কুলকে প্রাধান্য দিচ্ছে না, সমীপেকে প্রাধান্য দিচ্ছে। যেমন ধরো এই যে সমুদ্রের মতো যদি আমরা একটু পানির মতো আঁকি, তাহলে এই পানিটা যেখানে টাচ করেছে সমুদ্রে সেটাকে আমরা বলি সমুদ্রের কুল। কিন্তু এই কুলের আশেপাশের যে জায়গা, যেখানে তোমার যে সি বিচ বলো বা কিছু বাড়ি ঘর আছে উপকূলের এলাকায়, বা এইদিকেও যদি তুমি ধরো, এই কুলের এইদিকেও কিছু লোকজন মাছ ধরে নৌকায় করে, হ্যাঁ, সামুদ্রিক মাছ ধরে, অর্থাৎ এই কুলের আশেপাশের জায়গাটাকে বলা হয় উপকূল। তাহলে উপকূল বললে কিন্তু কুলকে বোঝায় না, কুলের নিকটবর্তী যে জায়গাগুলো সেগুলোকে বোঝায়। যখন একটা ঘূর্ণিঝড় বা কিছু হয় তখন কিন্তু দেখবে এইগুলা সংকেত বারবার দেয়া হয় যে উপকূলবর্তী লোকজনকে নিরাপদে সরিয়ে আনতে হবে, উপকূলের যারা নৌকা দিয়ে মাছ ধরছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে। ফলে এখানে কিন্তু কুলকে বোঝাচ্ছে না, কুলের নিকটবর্তী জায়গা বা সমীপে বা এই অব্যয়টাকে এখানে প্রাধান্য দিচ্ছে। অব্যয়ভাবের একটা মূল যে পয়েন্ট, সেটা তুমি যদি একটু খেয়াল করো, একটু তুমি লিখে নিতে পারো, সেটা হলো এই সমাসের ব্যাস বাক্যে অব্যয়ের নাম বা ধরন উল্লেখ করা হয় না। এই যে অব্যয়, অব্যয় তো 4 ধরনের আছে, কিন্তু এটা কোন ধরনের অব্যয়? এটা কি সমুচ্চয় অব্যয় নাকি অনন্যই অব্যয় নাকি তোমার কোন ধরনের অব্যয়? সেই অব্যয়ের নাম বা ধরন উল্লেখ করা লাগে না। শুধু চতুর্থ একটা পয়েন্ট দেখো, শুধু অব্যয়ের অর্থ যোগেই সমাসের ব্যাস বাক্যটি রচিত হয়। এই যে অব্যয়টি আছে, এই অর্থটা তোমাকে বসাতে হবে। যেমন এখানে উপ অর্থ হলো নিকটে, উপ অর্থ নিকটে বা সমীপে। খুব একটা মজার ব্যাপার হলো যে অব্যয়ভাবে কিন্তু অব্যয়ের অর্থটা বসাতে হবে। আবার একই অব্যয় এক এক শব্দে এক এক অর্থ প্রকাশ করতে পারে, একই অর্থ প্রকাশ করবে না। অব্যয় একই কিন্তু অর্থ হবে ভিন্ন। যেমন দেখো উপগ্রহ, এটার ব্যাস বাক্য কি? গ্রহের সদৃশ। উপগ্রহ মানে গ্রহের সদৃশ, মানে গ্রহের মতোই একটা কিছু। এই যেমন উপর অর্থ এখানে সদৃশ, অর্থাৎ গ্রহের মতো এটার কিন্তু আকার, আয়তন, ভূপৃষ্ঠ ইত্যাদি ইত্যাদি মিল থাকবে। যেমন পৃথিবীর উপগ্রহ হলো চাঁদ, তাহলে চাঁদ হলো কি? পৃথিবীর সাথে কিছুটা মিল আছে, ভূপৃষ্ঠ আছে, আকার আয়তন আছে, এইসব দিক থেকে মিল আছে। এখন কেউ যদি উপকূল মানে কুলের সমীপে বা নিকটে, উপগ্রহ যদি বলে গ্রহের সমীপে বা নিকটে, তাহলে কি হবে? উপগ্রহ কিন্তু তুমি খেয়াল করো গ্রহের নিকটে থাকে না। আমরা পৃথিবী আর চাঁদের হিসাব যদি করি, তাহলে আমাদের যে চাঁদ উপগ্রহটি আছে পৃথিবী থেকে লক্ষ লক্ষ তোমার কিলোমিটার কিন্তু দূরে আছে। তাহলে এটা কিন্তু তোমার গ্রহের সমীপে বললে হচ্ছে না, এটাকে বলতে হবে গ্রহের সদৃশ। ফলে একই অব্যয় ভিন্ন ভিন্ন শব্দের সাথে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করবে, সেই অর্থটা তোমাকে বসাতে হবে, এবং সেই অর্থটাই পূর্ব পদেই তো বসবে অব্যয়টা, এবং সেই অর্থটাই কিন্তু প্রধান হবে। তুমি যদি আরেকটা উদাহরণ দিয়ে আমরা শেষ করি, তুমি যদি বলো আমরণ, খুব পরিচিত একটা শব্দ, এটা হচ্ছে কি মরণ পর্যন্ত। আমরণ, আমি আপনার কথা স্মরণ রাখবো, মানে এত উপকার করেছেন যে মরণ পর্যন্ত আমি আপনাকে স্মরণ রাখবো। ফলে এখানে আমাদের অব্যয়টা হচ্ছে আ। এই আয়ের অর্থটা কি? এখানে পর্যন্ত। ফলে এখানে কিন্তু পরপদ যেটা মরণ, এটাকে প্রাধান্য দিচ্ছে না, পর্যন্ত সময়কালটাকে প্রাধান্য দিচ্ছে, আয়ের অর্থটাকে প্রাধান্য দিচ্ছে যে আমি আমার মরণ পর্যন্ত আপনাকে স্মরণ রাখবো। আবার একই অব্যয় দেখো অন্য জায়গায় যদি ব্যবহার করো, আনত,
এটার ব্যাসবাক্য কি হচ্ছে? ঈষৎ নত, অর্থটা বসে যাচ্ছে আর কি। আনত, ঈষৎ নত। তাহলে এইখানে মানে হলো ঈষৎ, মানে কিছুটা, যে গাছটি আনত হয়ে গেছে, কিছুটা নত হয়ে গেছে, এটাকে হয়তো বাঁশের খুঁটি দিতে হবে বা কিছু দিতে হবে। তো আমরা দেখছি যে এই অব্যয়গুলোর অর্থ প্রাধান্য পায়, কিন্তু অব্যয়ের অর্থগুলো আবার পূর্ব পদে বসে। আর মজার ব্যাপার হলো অব্যয়ের অর্থগুলো এক একটি উদাহরণে ভিন্ন ভিন্ন অর্থকে ধারণ করতে পারে। তাহলে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকে করলাম। আমরা কিন্তু 3টি সমাসকে শিখলাম আমাদের টোটাল যে প্রধান 6টি সমাসের ভিতরে, আর অপ্রধান 2টি। তার মধ্যে গত ক্লাসে আমরা 2টি করেছিলাম, আমরা করেছিলাম দ্বন্দ্ব এবং কর্মধারয়। আজকে কিন্তু আমরা শিখলাম দ্বিগু, তৎপুরুষ, এবং আমরা শিখলাম হচ্ছে এটা কি শিখলাম? দ্বিগু, তৎপুরুষ, আর শেষে অব্যয় ভাব, এটা আমরা শিখলাম। আশা করছি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের সাথে ছিলাম আমি চৌধুরী রাশেদুল নবী, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। এখন যদি কোনো প্রশ্ন তোমার এই ক্লাসটিতে জাগে, এটা তুমি দেখবে, ভিডিওটা তো আছে তোমাদের সামনে, তাই না? বারবার দেখার তোমার সুযোগ আছে। তো এটা কিন্তু তোমাদের একটা, আমি মনে করি যে খুবই একটা ভালো ব্যাপার। একাধিকবার তুমি দেখতে পারবে, দেখে তুমি বোঝার চেষ্টা করবে। কোনো রকম প্রশ্ন যদি জাগে, সেই প্রশ্ন তুমি করবে, সেখানে আমি কমেন্ট বক্সে তোমাদের প্রশ্ন দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।